হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেকে স্বাগতম। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় একটা শুরু করছিলাম এবং অল্প একটু টপিক আমরা সুন্দরভাবে ধরায় ধরায় পড়ছি। কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল আমরা পড়ে নিছি প্রথম ক্লাসে। সুন্দরভাবে যারা প্রথম ক্লাসটা করো নাই ভাইয়া, পুরা সুন্দরভাবে তোমরা আমাদের এইচপিসি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে চলে যাবা। সেখান থেকে তুমি সুন্দরভাবে ক্লাসটা করে নিলে তোমার আর ওই টপিকের মধ্যে কনফিউশন থাকার কথা না, অনেক উপকৃত হবা। অর্থাৎ কোনো কনফিউশন থাকবে না। যতটুকু পড়াইছি আমি, যতটুকু তোমাদের পড়ায় দিছি, তোমাদের ভাইয়া পড়াই দিছে, সুন্দরভাবে পড়ে নিবা এমসিকিউর জন্য, সিকিউর জন্য। তো ওভারঅল আমরা আজকে কি কেমিস্ট্রির ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়নের ক্লাস 2 শুরু করতে যাচ্ছি, যেটা বোর পরমাণু মডেল থেকে আমরা শুরু করব। তো আগে কতটুকু পড়া পড়ছি একটু রিভিশন দিব, অ্যান্ড দেন আমরা আজকের ক্লাসে আমরা কি প্রবেশ করব। তো আমরা কথা না বাড়াই আমরা কি টপিকে চলে আসি, মেইন টপিকে আমরা চলে আসি। তো আমরা গুণগত রসায়ন আমরা শুরু করছিলাম। শুরু করার পর আমরা এতটুকু সম্পর্কে জানছি যে গুণগত রসায়ন তোমার হচ্ছে এখানে পদার্থ আছে, অণু আছে, পরমাণু আছে এবং দৃশ্যমান আলোক রশ্মি আছে। এখান থেকে জাস্ট গো ফর রিডিং দিবা। তারপর আমরা এতটুকু সম্পর্কে জানছিলাম যে পরমাণু মডেল আছে তিনটা। একটা হচ্ছে কি বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, কোয়ান্টাম পরমাণু মডেল। সেখানে উপস্থাপিত হয় কত সালে, এতটুকু মুখস্থ করতে বলছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেল উপস্থাপিত হয় 1911 খ্রিস্টাব্দে, বোর পরমাণু মডেল উপস্থাপিত হয় 1913 খ্রিস্টাব্দে এবং কোয়ান্টাম বলবিদ্যা মডেল উপস্থাপিত হয় 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে উপস্থিত হতে পারে। এবং সেখানে ইলেকট্রন আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে জে থমসন 1897 সালে এবং ক্যাথোড রশ্মির উপর ভিত্তি করে সেটা উপস্থাপিত করা হয়। তো এখান থেকে ওভারঅল এভাবে এমসিকিউ আসতে পারে, তোমার এভাবে এমসিকিউ আসবে। আর একে নিয়ে বলা হয় রাদারফোর্ড পরমাণুর পরীক্ষা, বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস আবিষ্কৃত হয়েছে। একে প্লাম-পুডিং মডেল বলা হয়, যেখানে রেডিয়াম অর্থাৎ রেডিয়াম 88 এবং ইউরেনিয়াম 92 পারমাণবিক সংখ্যা ইত্যাদি নিষ্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকৃত হয়। অর্থাৎ এখান থেকে আমরা এতটুকুই পড়ছিলাম। আলফা কণার বস্তু সম্পর্কে আলোচনা করছিলাম যে এর গতি কত মিটার পার সেকেন্ড, হ্যাঁ, তারপর কতটি প্রোটন থাকে, কতটি নিউট্রন থাকে এবং তার ভর সংখ্যা কত, আমরা আগের ক্লাসে সুন্দরভাবে আমরা কি আলোচনা করছি। তো সুন্দরভাবে আগের ক্লাসটা তোমরা করে নিবা, করলে তোমার কনফিউশন আর থাকার কথা না। 100% তো আমি কভার করে দিতে পারবো না, তো 75 থেকে 80% কভার হয়ে যাবে। আর সুন্দরভাবে যদি ক্লাসটা করে যদি তুমি বাসায় সুন্দরভাবে রিভিশন দাও, তো 100% মানে কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এমসিকিউর জন্য আর সিকিউর জন্য আমরা এরিয়া মার্কিং করতেছি। আমরা আবার ভাইয়া সুন্দরভাবে তোমাদের কনফিউশন যেগুলো ম্যাথ তোমাদের কনফিউশন হয়, ওই ম্যাথগুলো আবার আমি সুন্দরভাবে কি টপিক ওয়াইজ ধরে ধরে পড়াই দেবো। আগে আমরা বইটা এরিয়া মার্কিং করতেছি যেন এমসিকিউর জন্য আমরা কি কোথাও কনফিউশন না ভুগি। তো আমরা আগে বইটা সুন্দরভাবে শেষ করে দেবো এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য, ক এবং ক্ষয়ের জন্য। দেন আমরা ম্যাথে আমরা কি সুন্দরভাবে টপিক ওয়াইজ আমরা কি আস্তে 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 শেষ করে দেবো এবং সুন্দরভাবে তোমার কনফিউশন থাকার কথা না। তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া বইটা দাগায় দিচ্ছেন, মানে ম্যাথ করাই দিচ্ছেন না। ম্যাথ অবশ্যই আমি করে দেবো। এখন সুন্দরভাবে আমরা এমসিকিউর জন্য আমরা পড়বো এবং সিকিউতে ক খর জন্য পড়বো। তারপর আমরা ম্যাথে প্রবেশ করবো আস্তে আস্তে, ঠিক আছে? তো রাদারফোর্ড পরমাণু উপকরণের কতগুলো আমরা দেখছিলাম যে রাদারফোর্ড পরমাণুর উপকরণে তোমার হচ্ছে সোনার পাত ব্যবহার করা হয়। এই পুরুটটা হচ্ছে কি অনেক ইম্পর্টেন্ট। এই যে তোমার বিশেষ করে এই পুরুত্বটা অনেক ইম্পর্টেন্ট। এখানে চলে আসে যে পুরু কত সেন্টিমিটার, অর্থাৎ 0.04 সেন্টিমিটার হতে পারে এবং সেখানে কি ব্যবহার করা হয়, সেখানে কিন্তু তোমার হচ্ছে কি সেখানে জিঙ্ক সালফাইড পড়লে ব্যবহার করা হয়। তো এইগুলো আমরা পড়ছিলাম, তো সুন্দরভাবে পড়ে নিবা, আগের ক্লাসটা করলে তোমার কনফিউশন থাকবে না। তারপর আমরা এতটুকু ভাবে পড়ছিলাম যে এখানে তোমার রাদারফোর্ড পরীক্ষা বর্ণনা কতটুকু বলছে। রাদারফোর্ড একদম মানে যে যৌগ ব্যবহার করা হয়, রাদারফোর্ড পরমাণু মডেলে যে যৌগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি জিঙ্ক সালফাইড। সেটা হচ্ছে কি এক ধরনের অনুপ্রবাহ সৃষ্টিকারী পদার্থ। এতটুকু সম্পর্কে আমরা পড়ছিলাম। তারপর এখানে 99% তোমার হচ্ছে কি সোনার পাত ভেদ করে সোজাসুজি চলে আসে, বাকি 1% বিপরীত দিকে গমন করতে পারে। এখান থেকে এতটুকু পড়ছিলাম। দেন তোমাদের
সিদ্ধান্তগুলো পড়াই দিছিলাম যে পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা, এগুলো সুন্দরভাবে পড়ে নিবা। তারপর এতটুকু সম্পর্কে নিচে জানছিলাম যে পরমাণু ব্যাস কতটুকু, নিউক্লিয়াসের ব্যাস কতটুকু, কত হাজার থেকে কত গুণ, লক্ষ গুণ বড়, সুন্দরভাবে ভাইয়া পড়াই দিয়েছে, সুন্দরভাবে কি পড়ে নিবা, দাগাই নিবা। তারপর আমরা চলে আসলাম কি পরমাণু মডেলের সীমাবদ্ধে চলে আসলাম এবং সাফল্যে চলে আসলাম। তো এইটুকু আমি কি সুন্দরভাবে তোমার আগের ক্লাসে করাই দিছি, সুন্দরভাবে আগের ক্লাসটা করে নিবা। এই যে এতটুকু সম্পর্কে আমি আলোচনা করছিলাম এবং এই এমসিকিউটা কি সলভ করে দিছিলাম। এটা তোমার মেইন পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং বোর্ডে চলে আসছিল যে ঢাকা বোর্ড 2016 চলে আসছিল যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পদ্মা কিসের প্রলেপ ছিল, অর্থাৎ জিঙ্ক সালফেট প্রলেপ ছিল। অর্থাৎ এখানে তোমার কি সিলভার ক্লোরাইড হবে না, তারপর মানে হচ্ছে পিবিএস হবে না এবং নিকেল সালফাইড কখনোই হবে না, ঠিক আছে। তো এটা জিঙ্ক সালফাইড হবে। তারপর আমি কি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা সুন্দরভাবে পড়াই দিছিলাম, শেষ। তারপর আমরা প্রথম ক্লাসে এতটুকু টপিক সম্পর্কে আলোচনা করছিলাম। তো সুন্দরভাবে কি আবার বলতেছি, সুন্দরভাবে বারবার বলার কারণ হচ্ছে কি সুন্দরভাবে বইটা দাগায় নেওয়া, সুন্দরভাবে দাগায় নিবা, না হলে পরে সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এখন আজকে আমরা বোর পরমাণু মডেল থেকে শুরু করব। এখান থেকে আমরা কি বোর পরমাণু মডেল সম্পর্কে যতদূর যাওয়া আজকে সম্ভব ততটুকু আমরা যাবো, সুন্দরভাবে ধরে ধরে পড়বো। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা সামনে নিবা, হাইলাইটার নিবা এবং কি নোট ডাউন করে নিবা ভাইয়ের সঙ্গে, যতটুকু বলতেছি ততটুকু, মানে দ্যাট উড বি মোর দেন এনাফ তোমার এমসিকিউর জন্য। এখান থেকে তোমার একটাই পড়বা, একটা এখানে পড়ার দরকার যে তোমার এখানে একটা কিন্তু ঢাকা বোর্ড 2015 সালে কোশ্চেন আসছিল। কোন কোশ্চেনটা আসছিল যে প্রত্যেক পরমাণু কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত, প্রমাণ করো। তো আমরা যে পরীক্ষা ওখানে দেখছি, তো ওই পরীক্ষার মধ্যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা প্রমাণিত, এর এতটুকু তোমার মানে সিকিউতে ক অথবা ক্ষয়ের জন্য ব্যাখ্যা করতে পারে, তো ব্যাখ্যা করে দিবা। তারপর আমরা মেইন টপিকে আজকে চলে আসি যে বোর পরমাণু মডেলে চলে আসি। যে বোর পরমাণু মডেল ম্যাক্সওয়েল, প্লাঙ্ক ও আইনস্টাইন সমন্বিত আলো সম্পর্কিত বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে রাদারফোর্ড পরমাণু মডেল কিছু ত্রুটি দূর করেন। তখন নিলস বোর রাদারফোর্ড পরীক্ষাগারে কাজ করতেন। রাদারফোর্ড প্রাপ্ত পরমাণু মডেল 3টি ত্রুটি রয়েছে। অর্থাৎ কয়টি ত্রুটি রয়েছে? 3টি ত্রুটি রয়েছে। অর্থাৎ সেগুলো 3টির মধ্যে অন্যতম হচ্ছে কি ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, অর্থাৎ ম্যাক্সওয়েল যে তত্ত্বটা দিয়েছে সেটা অল্প একটু ভুল আছে, এতটুকু বোর পরমাণু মডেল বলেছে। দেন নেক্সট নেক্সট স্টেপে বলছে যে ইলেকট্রন কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি। অর্থাৎ প্রথমে আমরা জানলাম যে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, আর এখন আমরা জানলাম যে তোমার কি ইলেকট্রন কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি এখানে রয়েছে। তারপর হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু পারমাণবিক প্রণালী সৃষ্টি বা যথার্থ ব্যাখ্যা সহ বিজ্ঞানী বোর তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। তো এই 3টা ত্রুটি সুন্দরভাবে পড়ে নিবা। তোমার এমসিকিউতে আসতে পারে বা ট্রু ফলসের জন্য আসতে পারে যে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের 3টি ত্রুটি নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি হতে পারে না। তো এখান থেকে এভাবে কোশ্চেন আসবে। তারপর আমরা তোমার দিকে চলে আসি যে এখানে বলছে যে বোর পরমাণু মডেল প্রস্তাবসমূহ নিম্নরূপ, অর্থাৎ যেগুলো প্রস্তাব দিয়েছে সেগুলো হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে কি ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তর ধারণ করে, অর্থাৎ এখানে ইলেকট্রনের স্থির কক্ষপথ মানে ধারণ করে অথবা শক্তি স্তরে কি বিরাজমান করে থাকে। এটা হেডলাইনটা সুন্দরভাবে পড়ে নিবা। তারপর বলছে কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, অর্থাৎ আমরা যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ব্যবহার করে আমরা অনেক ম্যাথ করব, এডমিশনে অনেক আসছিল এবং তোমার সিকিউতে মেইন পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। 3-4 মার্কের মধ্যে চলে আসে যে কৌণিক ভরবেগ আমরা সমান কি জানি, 19 পড়ে আসছি যে mvr ইকুয়াল nh2π আমরা পড়বো, আমরা ধরে ধরে পড়ে নেব। তারপর 3 নাম্বারটা এখানে কি বলছে কি শক্তির শোষণ বিকিরণ বর্ণালী সৃষ্টি ধারণ, অর্থাৎ শক্তি নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে শক্তি বিকিরণ করে না গমন করে, এসব সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্টে আমরা কি বোরের সীমাবদ্ধতা অল্প একটু পড়ে তারপর এই বোরের মডেলটা আমরা শেষ করে দিব। তো আমরা প্রথম স্টেপে চলে আসি যে ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণু সমস্ত ধনাত্মক চার্জ ও সমস্ত প্রায় সমস্ত ভর কেন্দ্রভূত, একে নিউক্লিয়াস বলা হয়। তো নিউক্লিয়াসের ভেতরে থাকে কি প্রোটন এবং নিউট্রন থাকে, বা নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। নিউট্রনকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তি বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমসংখ্যক ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে থাকে। এই আবর্তনের সময় ইলেকট্রন গতি সাধারণত পদার্থবিদ্যা সব নিয়ম মেনে চলে না, অবশ্যই মেনে চলবে না, তবে যতক্ষণ তা একটি কক্ষে অবস্থান করে ততক্ষণ তা কোনো শক্তি বিকিরণ বা শোষণ করবে না। এই কক্ষপথকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলা হয়। তা এখান থেকে তোমার বড় যে এমসিকিউতে আসতে পারে যে স্থির কক্ষপথের আরেকটা নাম কি শক্তি স্তর, যাই শক্তি স্তর তাই হচ্ছে কি অরবিটাল। তো এখান থেকে অরবিটাল হবে না অরবিট হবে, ভালোভাবে কনফিউশন হবে কিন্তু তোমাদের, অরবিটাল হবে না অরবিট হবে। তো স্থির কক্ষপথে আরেকটা নাম হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তরের একটা নাম হচ্ছে অরবিট।
শক্তি স্তর বা কক্ষপথের নির্দেশক প্রতীক হলো প্রথম শক্তি স্তর বেলায় n সমান 1 হবে, দ্বিতীয় শক্তি স্তর বেলায় n সমান 2 হবে, তৃতীয় শক্তি স্তরের বেলায় n সমান 3 হতে পারে, ডট 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 এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো প্রথম শক্তি স্তরকে বলা হয় স্থির কক্ষপথ বা অরবিট বলা হয়। একে n দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু সম্পর্কে আমরা জানলাম। তো এখান থেকে তোমার কিছু পড়ার দরকার নাই, হেডলাইনটা মুখস্থ করবা এমসিকিউর জন্য শেষ, আর বাকিটা গো ফর রিডিং দিয়ে দিবা, আর এখানে কিছু পড়া তোমার কি দরকার নেই। নেক্সট 2 স্টেপে মানে তোমার মানে তোমার 2 নম্বর পয়েন্টে চলে আসি, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করছে। প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তর আবর্তনরত ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হতে পারে। যেখানে কৌণিক ভরবেগ সমান আমরা জানি কি mvr ইকুয়াল ns মানে nh/2π। তো এই সূত্রটা তোমার এমসিকিউর জন্য যেমনভাবে মুখস্থ করতে হবে তেমন মানে তেমনই ম্যাথের জন্য তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই সূত্রটা তোমার ম্যাথ করার ক্ষেত্রে তোমার কি এই অধ্যায়ে ম্যাথ করার ক্ষেত্রে তোমার মানে লাগবে। তো সুন্দরভাবে এই সূত্রটা কি দাগাই নিবা আর মুখস্থ করতে হবে। তো যেখানে এতটুকুই বলছে যে যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ গতিবেগ, আর আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এবং ভি বাই আর হচ্ছে ওমেগা এবং কৌণিক বেগকে বোঝায়। অর্থাৎ আর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেখানে মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হতে পারে, আর এন হচ্ছে অখণ্ড, কত 1 2 3 4 5 6। এখান থেকে বর্জ্য তোমার কি পরিচয়টা আসতে পারে যে নিচের ভরবেগের ক্ষেত্রে অর্থাৎ ভরবেগের সূত্রের ক্ষেত্রে এম ভি আর ইকুয়াল ns/2π এর ক্ষেত্রে এম কি নির্দেশ করে, ভি কি নির্দেশ করে, আর কি নির্দেশ করে, এন কি নির্দেশ করে, এইচ কি নির্দেশ করে, এতটুকু তোমাকে বড় জোর বলে দেবে এমসিকিউতে। ট্রু ফলসের ক্ষেত্রে কিন্তু আসলে মানে তোমার মেইনলি এডমিশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভার্সিটিতে আসে যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, নট সরলরৈখিক গতিবেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এইচ হচ্ছে তোমার হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকটা মাস্ট মুখস্থ করতে হবে, এমসিকিউর জন্য হোক বা সিকিউর জন্য হোক, তোমার সবচেয়ে বেশি লাগবে এই মানটা। তো এইচ এর হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হতে পারে। এককটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, এই যে এককটা সুন্দরভাবে তোমাকে থেকে মুখস্থ করতে হবে। তারপর এখানে কি বললো, এখানে বলছে যে তোমার হচ্ছে কি মানে এন এর এসব মানের উপর ভিত্তি করে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথ নির্দেশিত হয়। এখান থেকে এতটুকু পড়ে নিবা, এই যে সূত্রটা পড়ে নিলে তোমার হয়ে যাবে, বাকিটা গো ফর রিডিং এবং পরিচয়টা সুন্দরভাবে জেনে নিবা। পরিচয়টা কিন্তু কি এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তৃতীয় নম্বর আমরা চলে আসলাম কি শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টির ধারণা। অর্থাৎ এখানে বলছে যখন কোনো ইলেকট্রন একটি কক্ষপথ বা শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর বা শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন এই ইলেকট্রন দ্বারা নির্দিষ্ট পরিমাণ আলোক শক্তি শোষিত বা বিকিরিত হয়। তখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে চলে, তখন আলোক শক্তি শোষণ হয়, এবং যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তখন আলো শক্তি বিকিরিত হতে পারে। তো এখান থেকে এতটুকুই তো সম্পর্কে তোমরা সুন্দরভাবে মুখস্থ করবা যে যখন কোনো আলোক রশ্মি বা যখন কোনো আলোক রশ্মি তোমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে, তখন আলো শোষণ ঘটে, অর্থাৎ শুষিয়ে নেয়। শক্তি তার প্রয়োজন, তাই শক্তি শোষিত করতেছে বা শুষিয়ে নিচ্ছে, এভাবে মনে রাখবা। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আলো গমন করে, তখন আলো বিকৃত হয়। এখান থেকে এতটুকুই পড়লে তোমার আর কিছু লাগবে না, জাস্ট গো ফর রিডিং দিয়ে দিবে, হ্যাঁ দিয়ে দিবা তোমরা। আর এমসিকিউতে এভাবেই আসবে যে প্রথম উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে আলো বিকিরণ হবে না শোষণ হবে, এখান থেকে এতটুকুই আসতে পারে। তারপর বলছে কি যদি প্রথম কক্ষপথের ইলেকট্রন শক্তি E1 এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন শক্তি E2 হয়, তবে বিকৃত আলোক রশ্মির শক্তি হবে কি ল্যামডা E ইকুয়াল E2/E1। তো এই সূত্রটা তোমার মুখস্থ করতে হবে, ম্যাথের ক্ষেত্রে মাঝে মাঝে লাগে। তো ম্যাথের ক্ষেত্রে মাঝে মাঝে যদি লাগে সেহেতু আমরা কি সুন্দরভাবে কি এটা দাগায় নেব এবং মুখস্থ করে নিব। এ শক্তি তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসাবে নির্গত হয়। প্লাঙ্কের সূত্র অনুসারে সে বিকিরণের পরিমাণ ও স্পন্দন সংখ্যা আর নাম হচ্ছে নিউ, তো সমীকরণ দ্বারা নির্ধারিত হয়। সেই সমীকরণটা হচ্ছে কি ল্যামডা E ইকুয়াল E2 - E1 সমান H ইকুয়াল নিউ। এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে কি 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড। তো মুখস্থ করতে হবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে এখানে বলছে অর্থাৎ সৃষ্ট পারমাণবিক বর্ণালী নিউ স্পন্দন সংখ্যাবিশিষ্ট একটি রেখা দেখা যাবে। শেষ, জেনে নাও, অর্থাৎ জেনে নাটা কি বলছে এখানে, চলো আমরা পড়ে নিই। কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, অবশ্যই ইম্পর্টেন্ট যে কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি না স্কেলার রাশি। তোমার পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর সম্পর্কে আলোচনা করছে পুরো অধ্যায়টা, তো ওখানে
সুন্দরভাবে কি আমি তোমাদের পড়াই দিছি যে কোনগুলো ভেক্টর রাশি হতে পারে, কোনগুলো স্কেলার রাশি উদাহরণ হতে পারে। তো কৌণিক ভরবেগ এক ধরনের কি ভেক্টর রাশি, আর সরল ভরবেগ এক ধরনের কি স্কেলার রাশি। তো তোমাকে দিয়ে দেবে, তোমার কনফিউশন করার জন্য তোমাকে এমসিকিউ দিয়ে দেবে বা মেইন পরীক্ষা দিয়ে দিবে যে নিচের কোনটি ভেক্টর রাশি, নিচে কোনটি স্কেলার রাশি। তো সুন্দরভাবে পড়ে নিবা। কৌণিক ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, আর সরলরৈখিক ভরবেগ হচ্ছে কি স্কেলার রাশি। 1 নম্বর পয়েন্টে চলে আসি যে আবর্তনশীল বস্তুকণা কৌণিক ভরবেগ এল এর মান একটি আবর্তন মানে কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব ওই বস্তুকণা রৈখিক ভরবেগ অর্থাৎ পি ইকুয়াল এমভি হতে পারে। অর্থাৎ ভরবেগ কাকে বলে? ভর এবং গুণফলকে, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। তাই রাশিটা হবে এত সমান হতো। তাহলে এল ইকুয়াল পি গুণিত আর সমান এম ভি আর। তো এটা সূত্রটা মুখস্থ করতে হবে। কিসের জন্য মুখস্থ করতে হবে? ম্যাথের ক্ষেত্রে কিন্তু লাগে না ততটা, কিন্তু এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে, ট্রু ফলসের জন্য মুখস্থ করতে হবে। 2 নম্বরটা চলে আসি যে অপর কথায় কৌণিক ভরবেগ হলো আবর্তনশীল বস্তুকণার কৌণিক বেগ। হ্যাঁ, যেখানে তোমার সূত্রটা হচ্ছে কি আই ইকুয়াল এম আর স্কোয়ার বা ওমেগা ইকুয়াল ভি বাই আর। এইটা মুখস্থ করতে হবে, ট্রু ফলসের জন্য তোমাকে মুখস্থ করতে হবে, দাগাই নিবে একটা এক্সট্রা চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখানে বলছে কি যেখানে আই এর রাখা হচ্ছে কেজি, মিটার স্কয়ার, মিটার মিটার দেখো এখানে বলছি যে তোমার হচ্ছে কি মানে আই এর একক হচ্ছে কেজি, মিটার স্কয়ার আর সেকেন্ড ইনভার্স। তো এটা শুধুভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে? এটা শুধুভাবে তোমার হচ্ছে কি মুখস্থ করতে হবে, একটা মুখস্থ করতে হবে। এবং ওমেগা একক হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। তো এটা মুখস্থ করতে হবে, সুন্দরভাবে মুখস্থ করবা। এটা তোমাদের এমসিকিউর জন্য আসতে পারে। তা হচ্ছে বোরের মডেলের সীমাবদ্ধতা। তো এটা তোমাদের সিকিউর জন্য আসতে পারে। তো সিকিউর জন্য সুন্দরভাবে পড়ে নিবা যে তোমার বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, পার্থক্য অনেক সময় উল্লেখ করতে বলে। তো এটা মুখস্থ করতে হবে তোমাদের। আর এমসিকিউর জন্য যতটুকু ইম্পর্টেন্ট আমি মানে দাগাই দিচ্ছি যে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও এক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো যেমন হিলিয়াম, ঠিক আছে, যেমন হিলিয়াম, লিথিয়াম বা টু প্লাস বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তো এই দুটা অর্থাৎ তোমার এখানে মানে তোমার থেকে মুখস্থ করতে হবে যে হিলিয়াম এবং লিথিয়াম এই দুটা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও অন্য কোনো ব্যাখ্যা করতে পারে না। আবার তোমার নেক্সট তোমার পয়েন্টে কি বলছে? এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তর করলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী হওয়ার কথা উচ্চতা ক্ষমতা স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি বর্ণালী দ্বারা কয়েকটি সূক্ষ্মরেখা দিয়ে গঠিত। বোর মডেল এসব সূক্ষ্মরেখা উৎপত্তি কারণ ব্যাখ্যা করতে পারে না। তো সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে? তারপর বোর পরমাণু মডেল আবর্তনশীল ইলেকট্রন কক্ষপথে দ্বিমাত্রিক সমতুল্য। তাহলে এখানে তোমার এমসিকিউতে আসতে পারে যে বোর পরমাণু মডেল আবর্তনশীল ইলেকট্রন কি একমাত্রিক না দ্বিমাত্রিক? অবশ্যই কি হবে? দ্বিমাত্রিক হবে। তো এটা দাগাই নিবা এমসিকিউর জন্য। বোর পরমাণু মডেল থেকে পরমাণু প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো কোনো ধারণা পাওয়া যায় না। অর্থাৎ বোর পরমাণু মডেল যে তোমার মডেল প্রস্তাব করেছেন সেখানে দ্বিমাত্রিক সমতুল্য সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ধারণা এখানে উল্লেখ করা হয়নি। 4 নম্বরে চলে আসি যে ইলেকট্রনকে কোনরূপে গণ্য করা হলে তবে একটি নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রন অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চিততার নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ে পরমাণুর মধ্যে কোনো একটি ইলেকট্রন অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না, যেহেতু তার মতে গতিবেগ ইলেকট্রন কণা এবং তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, বৈশিষ্ট্য আছে। তো এটা 4 নম্বর পয়েন্টটা অত ইম্পর্টেন্ট না। তো সুন্দরভাবে কি 1 2 3 4 সুন্দরভাবে মুখস্থ করে নিবা। মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ মুখস্থ করবা, সিকিউর জন্য মুখস্থ করবা, আর এমসিকিউর জন্য মুখস্থ করার দরকার নেই, ততটা ইম্পর্টেন্ট না। 5 নম্বরে চলে আসি বোর মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রন কৌণিক ভরবেগ। আমরা কৌণিক ভরবেগের আমরা কি সূত্র জানলাম না যে এমভি আর ইকুয়াল এনএস বাই 2 পাই, যেখানে এজ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, মানটা হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল 34 জুল পার সেকেন্ড, জুল সেকেন্ড হতে পারে। তো এটাটুকু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর এখানে কি বলছে, এখানে যদি আমি তোমার 5 নম্বর পয়েন্টটা কৌণিক ভরবেগের মানের কারণ ব্যাখ্যা করা হয়নি। তো এখানে কৌণিক ভরবেগের মানের কারণ ব্যাখ্যা করা হয়নি, এটা মুখস্থ করবা। যে 6 নম্বর পয়েন্টে চলে আসি যে চুম্বক ক্ষেত্রে প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে পড়ে, একে জি ম্যান প্রভাব বলা হয়। তাহলে জি ম্যান প্রভাব কোন ক্ষেত্রে সম্পূর্ণ হতে পারে? চুম্বক ক্ষেত্রে প্রভাবে সম্পূর্ণ হতে পারে। এই পয়েন্টটা তোমাকে মুখস্থ করতে হবে। এটা কিন্তু তোমাদের মেইন পরীক্ষা চলে আসছিল যে চুম্বক প্রবাহের ক্ষেত্রে কোন প্রভাব সৃষ্টি হয়, অর্থাৎ জি ম্যান প্রভাব সৃষ্টি হয়। এভাবে তড়িৎ ক্ষেত্র প্রভাব এই রূপ ঘটে, একে স্টাক প্রভাব বলা হয়। এ দু প্রভাব থেকে আমরা কি চিন্তা করতে পারি?
এক্ষেত্রে চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা পরমাণুর কোনো নির্দিষ্ট শক্তি স্তর সূক্ষ্ম বিভাজন ঘটেছে। তো বাকিটা তোমার এখান থেকে রিডিং দিবা, এখান থেকে এতটুকু মনে রাখবা যে দ্বিমান প্রবাহ চুম্বক ক্ষেত্রের প্রভাবে নিয়ন্ত্রিত হতে পারে বা বর্ণালী রেখা প্রদর্শন করতে পারে। শেষ। তারপর আমরা কি বোর পরমাণু মডেলে সাফল্য এবং গ্রহণযোগ্যতাতে চলে আসলাম, যে পরমাণু স্থায়িত্ব রিডিং পড়বো আমরা জাস্ট খালি যতটুকু ইম্পর্টেন্ট দেখাই দিচ্ছি। অর্থাৎ বোর পরমাণু মডেল মতে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনশীল শক্তি ক্ষয় বা বিকিরণ ঘটে না। প্রথম শক্তি স্তর থেকে আর কোনো নিম্ন শক্তি স্তরে না থাকা ইলেকট্রন লাফ দিয়ে এর নিউক্লিয়াসে যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ সম্ভব না হয় বোর মডেল স্থায়িত্ব লাভ করেছে, যা দ্বারা রাদারফোর্ড মডেলে উপস্থাপিত ত্রুটি দূর করা হয়েছে। জাস্ট এখান থেকে গো ফর রিডিং দিবা, অত ইম্পর্টেন্ট না, রিডিং দিলেই তোমার হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে এখানে 2 নম্বর পয়েন্টটা কি বলছে, যে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, তাহলে কি আয়নের রেখা প্রণালী সুষ্ঠু ব্যাখ্যা করতে সক্ষম হতে পারে। তাহলে এখান থেকে এতটুকুই তোমরা মুখস্থ করে নিবা যে বোর পরমাণু মডেল কয় ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু আয়ন সমূহ ব্যাখ্যা করা যায়। অর্থাৎ হিলিয়াম প্লাস আয়ন, লিথিয়াম 2 প্লাস আয়ন, বেরিলিয়াম 3 প্লাস আয়ন। তো একটা ইলেকট্রন অবশিষ্ট থাকার পর বাকিগুলো তোমার কি ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে, এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর কথা হচ্ছে কি 3 নম্বর পয়েন্টে চলে আসি, যে তোমার এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই 2 নম্বর পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, গোল চিহ্ন দিয়ে দিলাম, সুন্দরভাবে পড়ে নিবা, এটা ইম্পর্টেন্ট কিন্তু। তারপর 3 নম্বর চলে আসলাম যে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা হয়, অর্থাৎ একে বোর ব্যাসার্ধ বলা হয়। তাহলে বোর ব্যাসার্ধে তোমার হচ্ছে কি, বোর ব্যাসার্ধকে তোমার এ নট দ্বারা প্রকাশ করা হয়, যেটা মানটা হচ্ছে তোমার হচ্ছে কি 5.292 ইন্টু 10⁻11 মিটার হতে পারে। তো এইটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে, এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। 4 নম্বর পয়েন্টে চলে আসি, যে বোর পরমাণু মডেল পরমাণু বিভিন্ন শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি পরমাণু নির্ণয় সম্ভব হয়েছে। একটি শক্তি স্তর হতে অন্য শক্তি স্তর একটি ইলেকট্রন লাফ দিলে স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি শোষিত বা বিকৃত হবে তা গণনা করা সহজ হয়েছে। ফলে পারমাণবিক প্রণালীর দৃশ্যমান বিভিন্ন রেখা ব্যাখ্যা করা যায়। তো এখান থেকে এতটুকু পড়ে নিবা। 4 নম্বর পয়েন্ট থেকে 3 নম্বর পয়েন্ট থেকে এতটুকু পড়ে নিবা। 4 নম্বর পয়েন্টটা জাস্ট গো ফর রিডিং। 5 নম্বর চলে আসি, যে পরমাণু মডেলের ধারণা। ঠিক আছে, তো রিডবার্গ ধ্রুবকটা তোমার কি সুন্দরভাবে মুখস্থ করতে হবে। রিডবার্গের ধ্রুবক, যদি রিডবার্গ ধ্রুবক সেটা পরীক্ষালব্ধের মান তোমার বলছে যে তোমার থেকে মৃত রিডবার্গ ধ্রুবকের মানটা আগে ব্যবহার আমরা করছিলাম, তোমার কি 109739 সেন্টিমিটার ইনভার্স। এখন যদি তোমার কোশ্চেন যদি পরীক্ষালব্ধ মান না দেওয়া থাকে, পরীক্ষালব্ধ যদি কথাটা না দেওয়া থাকে, তাহলে 109739 সেন্টিমিটার ইনভার্স এটা দেখাবা। আর যদি পরীক্ষালব্ধ কথাটা থাকে, তাহলে তোমাকে ভাইয়া ওটা দেখা গেল, যদি দেখাও তাহলে ভুল হবে, এইটা দেখাইতে হবে যে 109678 সেন্টিমিটার ইনভার্স, এইটুকুই দেখাতে হবে। তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না, এটা আমি এক্সট্রা চিহ্ন দিয়ে দিলাম, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা সুন্দরভাবে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস সহকারে আমরা বিশ্লেষণ করব, তখন দেখবা যে ভাইয়া এইগুলাই কোশ্চেন চলে আসছিল, এগুলাই ভাইয়া পড়াইছে, তো এইগুলাই ওখানেও আমরা সলভ করব, সমস্যা নাই, তোমাদের কনফিউশন থাকবে না। অনেক আমরা ক্লাস করব, অনেক আমরা প্রশ্ন সলভ করব এবং এক্সামও দেবো, তেমন সমস্যা নেই। আমাদের ফ্রি এক্সাম গ্রুপে সবসময় এক্সাম লিঙ্ক তোমার হচ্ছে কি প্রোভাইড করা হবে। সুন্দরভাবে ওয়েবসাইটে যাবা, এক্সাম দিবা, শেষ। এতে তোমরা মানে অল্প একটু হলেও উপকৃত হতে পারবা। তো 6 নম্বরে চলে আসি, যে বোর পরমাণু মতবাদে সীমাবদ্ধতা সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে এ মতবাদ একটি বিপ্লবিক মতবাদ, যা সঠিক পথে দিক নির্দেশনা করে। বোর পরমাণু মডেলে দুটি প্রধান বিষয় হলো পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর আছে, অর্থাৎ এখানে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর আছে, ঠিক আছে না, শক্তি স্তর রয়েছে। 2 নম্বর হচ্ছে কি, শক্তি স্তর সমূহের মধ্যে ইলেকট্রন স্থানান্তরের জন্য বিভিন্ন বিকিরণ সৃষ্টি হয়। তার স্পন্দন সংখ্যা হচ্ছে কি V = U2 - U1/H দ্বারা নির্ধারিত হয়, দরকার নাই। এই দুটি বিষয় আজ সন্দেহহীনভাবে প্রমাণিত, এসব কারণে বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকে জাস্ট গো ফর রিডিং দিবা, ঠিক আছে। তো এতটুকু, অর্থাৎ বোর পরমাণু মডেল সম্পর্কে আমরা কি আলোচনা করলাম, যে বোর পরমাণু মডেল তোমার থেকে স্বীকার্যগুলো কি কি হতে পারে, সাফল্য কি কি হতে পারে। তারপর এখানে এতটুকু পড়লাম যে শক্তি স্তর, কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, সেখানে আবার তোমার কৌণিক ভরবেগের তোমার থেকে মান দেওয়া আছে, যে কৌণিক ভরবেগ মান 6.626 × 10⁻34 জুল/সেকেন্ড। হ্যাঁ, তারপর কোনগুলো ভেক্টর রাশি হতে পারে, কোনগুলো স্কয়ার রাশি সম্পর্কে আলোচনা করলাম, এবং কোনগুলো একক তোমার এমসিকিউর জন্য মেইনলি ইম্পর্টেন্ট, এতটুকু সম্পর্কে আলোচনা করলাম। এবং সীমাবদ্ধতা সুন্দরভাবে পড়ে নিবা। সীমাবদ্ধতা থেকে যে পয়েন্টগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ওগুলো পড়লে তোমার এমসিকিউ আর সমস্যা থাকবে না, যদি তুমি এমসিকিউগুলো তোমার কি মানে যে কোনো একটা সহায়ক বই নিয়ে বসো এবং সলভ করো।
ঠিক আছে। তারপর আমরা তোমার কি মানে 2.1.4 আমরা টপিকে চলে আসলাম। তো এই টপিকটা আমরা কি এখন আমরা কি ধরবো এবং পড়বো, রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা। এটা তোমার সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার সিকিউতে মেইনলি তোমার বলে দেয় যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলে তোমার কি পার্থক্য উল্লেখ করো। তো এইটা সুন্দরভাবে তোমার কি সিকিউর জন্য তোমার মাস্ট ইম্পর্টেন্ট, সুন্দরভাবে তোমার কি এই পার্টটা তোমরা মুখস্থ করে নিবা। এখানে বলছে যে উভয় পরমাণু মডেলের উপস্থাপনের মূল ধারণা সমূহ, অর্থাৎ পরমাণুর মডেলের ভিত্তি। রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হলো রাদারফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা পর্যবেক্ষণে নির্ভর সিদ্ধান্তসমূহ। রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণুতে কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে। পরমাণু কেন্দ্রে কি থাকে? ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে এবং ধনাত্মক চার্জের সমসংখ্যক ঋণাত্মক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সতত আবর্তনশীল থাকে। রাদারফোর্ড মডেল রয়েছে সৌরজগতের বিন্যাস প্রকরণ। অপরদিকে বোর পরমাণু মডেলের ভিত্তি হলো রাদারফোর্ড পরমাণু মডেলের পরমাণু কেন্দ্রস্থ নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে আবির্ভূত ইলেকট্রন অঞ্চলের সাথে ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের আলো সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়। তাহলে কোন কোন বিজ্ঞানী সমন্বয়? একটা আছে ম্যাক্স প্লাঙ্ক আর একটা আছে কি বিজ্ঞানী আইনস্টাইন। তো এখান থেকে এতটুকু মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের ধারণা। রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও সম্পর্কে সংখ্যাকে সুস্পষ্ট করা হয়নি। এতে শুধু বলা হয়েছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো গ্রহের মতো আবর্তনশীল করতে পারে। তাহলে কি রকম পথে ঘুরবে? বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, দেখাই নিবা। এইটা এতটুকু দেখাই নিবা। বোর পরমাণুতে একটি ইলেকট্রন কয়েকটি নির্দিষ্ট মানের ব্যাসার্ধ বৃত্তাকার স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধকে আবর্তনশীল করে থাকে। এসব নির্দিষ্ট অস্থায়ী কক্ষপথগুলো নির্দিষ্ট বিভিন্ন মানের শক্তিযুক্ত এবং এসব স্থায়ী কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রন সমূহ সমশক্তি সম্পূর্ণ হয়ে থাকে। 3 নম্বর পয়েন্টে চলে আসি, জাস্ট এটা রিডিং দিয়ে দিবা। 2 নম্বর পয়েন্টটা এখানে বলছে পরমাণুর মডেলের স্থায়িত্ব। রাদারফোর্ড পরমাণু মডেল স্থায়িত্ব কারণ দেখানো হয়েছে ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রস্থ নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রন কেন্দ্রবিমুখী বল দ্বয়ের লব্ধি ফল। অপরদিকে বোর পরমাণু মডেলের স্থায়িত্বের কারণে দেখানো হয়েছে পরমাণু নিউক্লিয়াসের প্রভাব সৃষ্ট নির্দিষ্ট সংখ্যক শক্তি স্তর ইলেকট্রন অবস্থান এবং শক্তির বিকিরণ ছাড়া ওই সব স্থির শক্তি কক্ষপথের সতত সমশক্তিতে আবর্তন করে। তো এই তোমার 3 নম্বর পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট না, রিডিং দিয়ে দিবা। উভয় পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং কি উপস্থাপিত ত্রুটিসমূহ আলোচনা করছে। তো রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলকে কোন জগতের সাথে তুলনা করা হয়েছে? রাদারফোর্ড পরমাণু মডেলকে তোমার কি সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। সুন্দরভাবে কি এমসিকিউর জন্য পড়ে নিবা মেইন পরীক্ষার জন্য। তারপর এখানে বলছে সৌরজগতের গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে সৌরজগতের গ্রহসমূহকে আমরা ফিজিক্সে পড়ছি যে সৌরজগতের গ্রহসমূহ কোন বল দ্বারা আকর্ষণ করে? মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে। কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। সুতরাং গ্রহগুলোকে ইলেকট্রন সাথে তুলনা করা সঠিক হয়নি। তাহলে এখান থেকে এমসিকিউতে আসতে পারে যে তোমার রাদারফোর্ড বা রাদারফোর্ড পরমাণু মডেলে যে গ্রহ তোমার কি গ্রহগুলো ইলেকট্রনের সাথে যে তুলনা করেছে সেটা সঠিক হয়েছে কি হয়েছে না, তো এতটুকু ট্রু ফলসে আসতে পারে। বোর পরমাণু মডেল ত্রুটিপূর্ণ, এরূপ কোনো ত্রুটিপূর্ণ নেই। নেক্সট পেজে আমরা চলে যাই। এখানে বলছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড পরমাণু মডেল আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগতভাবে শক্তি বিকিরণ করবে এবং এর আবর্তন চক্র ধীরে ধীরে কমতে থাকবে। ফলে ইলেকট্রন ক্রমশ শক্তি হারিয়ে নিউক্লিয়াসে পতিত হবে। তাই রাদারফোর্ড পরমাণু মডেলের স্থায়িত্ব থাকে না। শেষ, এটা রিডিং দিবা। বোর পরমাণু মডেলে ইলেকট্রন স্থির কক্ষপথে ধারণা যুক্ত করে এই ত্রুটি দূর করা হয়েছে। নিউক্লিয়াসের নিকটতম প্রথম কক্ষপথের দূরত্ব হচ্ছে কি 0.529 × 10⁸ সেন্টিমিটার। তো নিউক্লিয়াসের নিকটতম প্রথম কক্ষপথের দূরত্ব তোমার মুখস্থ করতে হবে। এমসিকিউতে তোমার চলে আসে যে নিউক্লিয়াসের নিকটতম প্রথম দূরত্ব তোমার মান কত? আর ইকুয়াল তোমার 0.529 × 10⁸ সেন্টিমিটার মুখস্থ করতে হবে। এরপর তার আর কোনো কক্ষপথ না থাকা ইলেকট্রন নিউক্লিয়াসে কি পতিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বোর পরমাণু মডেল স্থায়িত্ব যুক্ত। 3 নম্বরে চলে আসি যে রাদারফোর্ড পরমাণু মডেল পরমাণু দ্বারা সৃষ্ট বর্ণালী সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি, কিন্তু বোর পরমাণু মডেল সৃষ্ট বর্ণালী সৃষ্ট মানে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। বোর পরমাণু মডেলের স্বীকার্য মতে ইলেকট্রন তাপ শক্তি শোষণ করে উপস্থাপিত অবস্থায় নিম্ন শক্তি E1 হতে উচ্চ শক্তি স্তর E2 লাফিয়ে চলে এবং পরে ওই শোষিত শক্তি বিকিরণ করে পূর্বের নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে আসে। এরূপ শক্তি শোষণ এবং বিকিরণের ফলে যথাক্রমে কালো বর্ণ শোষণ বর্ণালী এবং উজ্জ্বল বর্ণের শোষণ বর্ণালী সৃষ্টি হয়। তো শক্তি শোষণ এবং বিকিরণের ফলে সেখানে কালো বর্ণ শক্তি শোষণ হবে এবং তোমার কি উজ্জ্বল বর্ণ শক্তি কি বিকিরণ হবে বা শোষণ হতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নিবা, বাকিটা রিডিং দিয়ে দিবা। এখানে আর আহামরি এখানে কি কিছু পড়ার দরকার নাই, রিডিং পড়লে তোমার কি সুন্দরভাবে বুঝতে পারবা। তারপর এখানে একটা এমসিকিউ দিয়েছি, তো এমসিকিউটা তোমার কি ওভারঅল ইম্পর্টেন্ট। এমসিকিউটা তোমার কি সুন্দরভাবে
মেইন পরীক্ষার জন্য, এডমিশনের জন্য, বিশেষ করে মেডিকেল এডমিশন টেস্টের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি বইটা এমসিকিউ সলভ করে নিবা, ঠিক আছে। তারপর 4 নম্বর পয়েন্টে চলে আসি যে বোর পরমাণু মডেল কেবলমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু রেখা সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে পারে। আমরা আগেই পড়ে আসলাম, আবার রিভিশন দিলাম। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে সৃষ্ট বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না, অর্থাৎ 1 ইলেকট্রন বিশিষ্ট ব্যাখ্যা দিতে পারে, কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট কি ব্যাখ্যা দিতে পারে না। তার বলছে কারণ এই ক্ষেত্রে অতিরিক্ত নিউক্লিয়াস ইলেকট্রন মধ্যস্থ আকর্ষণ বল এবং ইলেকট্রনের মধ্যস্থ বিকর্ষণ বল কার্যকর হয়। হাইড্রোজেন বর্ণালী রেখা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ নিউবার রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে এইটা। তো এই নিউবার রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে কি তোমার মিটারে কত হতে পারে, ন্যানোমিটারে কতটা হতে পারে, এটা তোমার কি মাস মুখস্থ করবে। এটা কি অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ হোক, সিকিউর জন্য হোক, শর্ট কোশ্চেন হোক, অনেকের জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি এটা আনলাইন করে নিবা। এখানে কি বলছে 1/λ মিউ অর্থাৎ নিউবার ইকুয়াল RS গুণন 1n1 স্কোয়ার মাইনাস 1n2 স্কোয়ার মিটার ইনভার্স হতে পারে। এখানে রিডবার্গের তোমার কি মানটা হচ্ছে কি 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স হতে পারে। যদি আমি মিটারে নেই তাহলে এই মানটা, আর যদি ন্যানোমিটারে নেই তাহলে 1.09678 ইন্টু 10 ইনভার্স 2 ন্যানোমিটার হতে পারে। তো সুন্দরভাবে মুখস্থ করবা। এটা তোমার কি ম্যাথের ক্ষেত্রে কিন্তু লাগে, আমরা যখন ম্যাথ করবো তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তো ম্যাথের জন্য এটা কি সুন্দরভাবে মুখস্থ করতে হবে, যে ম্যাথের জন্য এই তোমার ইয়াটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ম্যাথের জন্য আমরা এই সূত্রটা কি মুখস্থ করবো। তারপর আমরা নিচে চলে আসলাম যে বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেন রেখা বর্ণালীর চিত্র বিভিন্ন শক্তি স্তর হতে আবিষ্কার করেন। উপযুক্ত রিডবার্গের মতে এইচ এর পারমাণবিক বর্ণালীতে বিভিন্ন বিজ্ঞানী নাম অনুসারে হাইড্রোজেন বর্ণালী রেখা সিরিজ দেখা যায়। তো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে তোমার কি বিভিন্ন সিরিজ দেখা যায় বা স্তর দেখা যায়, মানে তোমার প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, তৃতীয়, চতুর্থ স্তর, পঞ্চম স্তর। তো প্রথম স্তরের নাম হচ্ছে কি লাইমেন সিরিজ। তাহলে প্রথম স্তরের নামটা হচ্ছে তোমার হচ্ছে কি লাইমেন সিরিজ। তারপর দ্বিতীয় স্তর হচ্ছে কি বামার, প্যাচেন, ব্রাকেট এবং ফ্রুট, এবং লাস্টে পার্টে দেওয়া আছে কি হামপ্রিস। তো ওদিকে আমরা পড়ে নেব। এখান থেকে এতটুকু তোমরা জানবা যে তোমার কি প্রথম শক্তি স্তরের নামটা হচ্ছে কি লাইমেন সিরিজ, দ্বিতীয় শক্তি স্তরের নাম হচ্ছে কি বামার, তৃতীয় হবে প্যাচেন সিরিজ, এবং চতুর্থ হবে ব্রাকেট সিরিজ, এবং কি পঞ্চম হবে কি ফ্রুট সিরিজ হতে পারে। তো এখানে তোমার কি এই পার্টটা তোমার শুদ্ধভাবে মুখস্থ করতে হবে যে এন এর মান 1 হলে কোন সিরিজ, 2 হলে কোন সিরিজ, 3 হলে কোনটি নয়, 4 হলে এন এর মান তোমার কি 4 হলে কোন সিরিজ হতে পারে, ট্রু ফলসে আসতে পারে। তো মুখস্থ করবা যে লাইমেন, বামার, প্যাচেন, ব্রাকেট, ফ্রুট এবং হামপ্রিস দেওয়া আছে। তো আমরা সুন্দরভাবে আর নেক্সট টপিক কিন্তু দেওয়া আছে। তো সুন্দরভাবে এখানে এতটুকুই মুখস্থ করবা এমসিকিউর জন্য। তারপর আমরা কি নেক্সট টপিক আমরা চলে যাই। তো আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করলাম যে বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করলাম, সীমাবদ্ধতা, তোমার পার্থক্যগুলো, রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে বোর পরমাণু মডেলের পার্থক্য সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। কতগুলো আমরা একক দেখলাম, ঠিক আছে। রিডবার্গ ধ্রুবক আমরা সম্পর্কে আলোচনা করলাম, কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করলাম। তো অনেক ওভারঅল কি এই পার্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের, মেনলি এমসিকিউ হোক আবার সিকিউ হোক, অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা সুন্দরভাবে বোর পরমাণু মডেলে তোমার কি মানে তোমার টপিকটা সুন্দরভাবে ধরে ধরে আমরা পড়াই দিলাম এবং আমরা পড়লাম, আমাদের সাথে তোমরা পড়লা। তো আবার আজকে এতটুকুই পড়লাম যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়লাম। বোর মডেল যতটুকু বইয়ে তোমাদের দেওয়া আছে, তোমাদের মেইন বইয়ে, হাজারি স্যারের বইয়ে, ততটুকু আমরা সুন্দরভাবে পড়লাম। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা অবশ্যই দেখা দিবা। তারপর এখানে ম্যাথ দেওয়া আছে, তো ম্যাথ আমরা সুন্দরভাবে আমরা শেষ করব। আগে বইটা আমরা সুন্দরভাবে কি এরিয়া মার্কিং করে নিই। তারপর আমরা কি মানে তোমার কি চলে আসলাম যে তোমার এতটুকু চলে আসলাম। তার আগে আমরা এখানে অল্প একটু বোর্ড কোশ্চেন আমরা দেখছিলাম। তো বোর্ড কোশ্চেনটা তোমার কি পড়ে নিবা, সিকিউতে ক্ষয়ের জন্য পড়ে নিবা যে এই বোর্ড কোশ্চেনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। যে তোমার এই যে তোমার এগুলো কিন্তু সালে আসছিল। তো যেগুলো সালে আসছিল তোমার বোর্ড কোশ্চেনে সালে আসছিল, ওগুলো অবশ্যই মাস পড়ে নিবা। যে তোমার এখানে বলছে আলফা কণা পরীক্ষার সাহায্যে পরমাণু নিউক্লিয়াস শনাক্তকরণের মাধ্যমে প্রদত্ত পরমাণু মডেল ব্যাখ্যা করো। এটা সিকিউতে খ নাম্বার ইম্পর্টেন্ট। হাইড্রোজেন পরমাণু বর্ণালী সম্পর্কে পরমাণু মডেল আলোচনা করো, এটাও তোমার কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, পড়ে নিবা। তারপর হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের তুলনা করো, এটা সিকিউতে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তো এটা অনেক অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, সুন্দরভাবে কি আমরা পড়বো। আমরা যখন মানে তোমার কি এমসিকিউ এবং সিকিউ সলভ করবো তখন আমরা পড়ে নিব। বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা সাপেক্ষে যুক্তি দাও, এটাও ইম্পর্টেন্ট, এটাও পড়ে নিবা। তো ওভারঅল এই যে তোমার 2.6 এর ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং 2.7 এর এই প্রশ্নগুলো তোমরা কি সুন্দরভাবে দেখে নিবা। এই প্রশ্ন মানে কি ওভারঅল মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মেইন পরীক্ষায় আসছিল। তো সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে। তারপর আমরা কি চলে আসি টপিকে চলে আসি। এখানে বলছে পরমাণু মডেলের তত্ত্বের প্রয়োগ। তো এখান থেকে তোমার কিছু পড়ার দরকার না, এখান থেকে কিছু পড়বা না, জাস্ট এখান থেকে যা পড়ার আমরা পড়ছি এখান থেকে জাস্ট তোমার কি গো ফর রিডিং দিবা। এই পেজটা তোমার সুন্দরভাবে রিডিং দিলে তোমার আর কিছু লাগে না, ঠিক আছে। তারপর আমরা কি টপিকে চলে আসি। এখানে জেনে রাখা ভালো, এখানে জেনে রেখেছে বলছে এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2012 থেকে 2013 আসছিল। তো এইটা সুন্দরভাবে তোমার কি মুখস্থ করে নিবা যে তোমার মানে 1 আর্ক ইকুয়াল 1
গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2 হতে পারে 1 ESU ইকুয়াল তোমার কি গ্রাম 1/2 ইনভার্স হতে পারে সেন্টিমিটার টু দি পাওয়ার 3/2 মানে কি সেকেন্ড ইনভার্স, অথবা 1 EMU ইকুয়াল তোমার 3 × 10 টু দি পাওয়ার 10 ESU হতে পারে। তো এটা সুন্দরভাবে মুখস্থ করতে হবে। হয় এটা এডমিশনের ক্ষেত্রে আসছিল, বলা যায় না যে তোমার এডমিশনের কোশ্চেন তোমার কি মেইন পরীক্ষা দিতে পারে, তো সুন্দরভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নাই, আমরা পড়ে আসছি, ঠিক আছে। আর পারলে এই সূত্রটা তোমরা কি দেখে নিবা, মুখস্থ করে নিবা, এমসিকিউর জন্য আসতে পারে, কখনো কখনো এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। এখান থেকে আর কোনো পড়ার দরকার নাই। এই সূত্রটা মাঝে মাঝে তোমার কি পরীক্ষায় তোমাদের লাগে, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে যখন আমরা এমসিকিউ সলভ করবো তখন পরীক্ষা লাগবে। তো এই সূত্রটা সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবা এবং কি মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো এখানে বলছে তৃতীয় কক্ষপথের মোট শক্তি স্তর কত হবে, অর্থাৎ এখানে এতটুকুই বলছে, এটা আমরা সুন্দরভাবে এই মাঠটা আমরা সুন্দরভাবে কি ধরে ধরে পড়বো, পারলে এতটুকু এটাও মুখস্থ করে নিবা যে তোমার এই সূত্রটা তোমার কি মুখস্থ করতে হবে। যেটা ম্যাথ আমরা সুন্দরভাবে আমরা আবার ধরে ধরে পড়বো। আগে এমসিকিউর জন্য আমরা বইটা শেষ করে নিই, তারপর আমরা কি শেষ করে দিলাম যে ভোর প্রোমো মডেল আর আধা ভোর প্রোমো মডেল আমরা কি শেষ করে দিলাম। তো সুন্দরভাবে কি ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, যতটুকু পড়াইছি ততটুকু যদি সুন্দরভাবে পড়ে থাকো তাহলে ওভারঅল টপিকের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। আমরা আজকে এতটুকু আমরা রাখতেছি। হ্যাঁ, আমরা নেক্সট টপিকে আমরা সুন্দরভাবে কি পরমাণু গঠন সম্পর্কে, তরঙ্গের বলবিদ্যা এবং স্টুডিয়ানদের তরঙ্গ সমীকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো অতি শীঘ্রই তোমাদের হাবিব ভাইয়া এই টপিকে নতুন একটা টপিক নিয়ে চলে আসতেছে। তো ওভারঅল আমাদের এই এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের ধৈর্য সহকারে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নাও, দেখবা যে পড়া তোমাদের অল্প একটু মানে কভার হয়ে গেছে এবং মেইন পরীক্ষার জন্য অল্প একটু প্রিপারেশন হয়ে গেছে, ঠিক আছে। তো সুন্দরভাবে আমরা বইটা পড়ে নেব, এতটুকুই। তো তোমাদের আবারও ধন্যবাদ আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকার জন্য, এতটুকুই। সো আজকে আমরা রাখতেছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।